2005 সালে একটা বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছিল। তখন আমার বয়স মাত্র 17 বছর। তো বন্ধুটার সঙ্গে প্রচণ্ড একটা ভ্রাতৃত্ববোধ, একটা হৃদ্রতা এগুলো কিন্তু হয়েছে। সেই বন্ধুটা হঠাৎ করে তার বাড়িতে চলে যাওয়ায় তার সঙ্গে আর কোনো পরিচয় হয়নি বা দেখা সাক্ষাৎ হয়নি। আজকে সেই বন্ধুটার খোঁজে বেরিয়ে পড়েছি। বন্ধুটার বাড়ি হচ্ছে তেলেগ্রাম বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের। তো সেখানে আমি জীবনে কোনো দিন যাইনি। তো আসলে বন্ধুটাকে খোঁজার একটাই মানে, কারণ তার থেকে আমি 200 টাকা ধার নিয়েছিলাম, সেই টাকাটা তাকে দেওয়া হয়নি। তো সেই টাকাটা দেওয়াটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আসলে সেই হৃদ্রতা, বন্ধুত্ব এগুলো সত্যি খুবই মনে পড়ে। তো আজকে তাকে খুঁজতে যাচ্ছি। তার বাড়িও চিনি না, তার বাবার নামও জানি না, এবং তার যে আসল নাম সেটাও জানি না। আসলে খুঁজে পাবো কি না সেটাই একটা ব্যাপার। তো চলো আজকে সেই বন্ধুটা খোঁজা যাক, যদি পাওয়া যায় খুবই ভালো হবে। এখন রয়েছি কোলেহাট বাজার হয়ে শ্যামনগরের দিকে যে রাস্তাটা যায় সেই রাস্তার উপরে। এই রাস্তাটা দুর্দান্ত খারাপ, আর এখানকার চারিদিকে সব আমরা চাষবাস দেখতে পাচ্ছি। এই রাস্তাটা প্রায় 4 কিলোমিটার, এত বেশি খারাপ রয়েছে এখান দিয়ে বাইক চালিয়ে যাওয়ার কোনো উপায় থাকে না। আর রোডে রয়েছে প্রচণ্ড গাড়ি ঘোড়া, বড় বড় ট্রাক, অনেক গাড়ি এখান থেকে যাতায়াত করছে। যেতে সত্যি খুবই 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 কষ্ট হচ্ছে, কিন্তু যেতে তো ভাই হবেই। কারণ আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তেলে বাজার বলে একটা বাজার, ওটা উত্তর 24 পরগনা সুন্দরবন এরিয়াতেই পড়ে। হাড়োয়া যে মাজারটা দেখিয়েছিলাম সেই মাজারটার কাছে। তো এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট মতো হয়ে গেছে, তেল ট্যাঙ্কার। আমরা মিডিল দিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রচণ্ড রাস্তা খারাপ আছে, কিন্তু সেখান দিয়ে আমরা যাচ্ছি। এই দুনিয়ায় চলতে চলতে এমন এমন মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে, তাদের কথা হয়তো আমরা কোনোদিনই ভুলতে পারি না। কেউ হয়তো খুবই ব্যথা দিয়ে যায়, আবার কেউ খুবই ভালোবাসা দিয়ে যায়। আজকে যে মানুষটার কথা বলছি সে মানুষটা আমাকে কয়েক দিনের মধ্যে এমন বেশি ভালোবাসা দিয়েছিল, যে ভালোবাসাগুলো আমার আজকে 21 বছর পরেও তার সেই স্মৃতিচারণ, তার সেই কথা বলার ধরন বা আমার সঙ্গে ব্যবহার, সেগুলো খুবই খুবই বেশি মুগ্ধ করে। তো বন্ধুটার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনার হাড়োয়া থানার অন্তর্গত তেলে বাজার বলে একটা বাজার রয়েছে, বিদ্যাধরী নদীর পাড়ে। এতটাই কিন্তু তার সন্ধান আমি জানি। আর তার নাম হচ্ছে ছোট্টু, এটা তার ব্রাক নাম। তার ভালো নাম কি সেটা আমি ভুলে গেছি, যেহেতু ব্যাপারটা অনেক দিন আগে হয়েছে। তো এখন যেহেতু তেলে বাজার যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তাকে আদেও কি খুঁজে পাবো, সে কি ভালো আছে, সে কি এখনও তেলে বাজারেই থাকে নাকি সে কোথাও চলে গেছে। কারণ হয়াত মৌতের কথাও বলা যায় না, সে কি আদৌ বেঁচে আছে, এটাও একটা ব্যাপার। আর আদেও কি তাকে আমি খুঁজে পাবো, এটাও একটা ব্যাপার। তো অনেক কিছু কিউরিওসিটি নিয়ে আমি তেলে বাজারের দিকে যাচ্ছি। আমার বাড়ি নিউ টাউন থেকে তেলের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। এই 25 কিলোমিটারের রাস্তাটা মাঝে মাঝে খুবই ভালো, মাঝে মাঝে খুবই খারাপ। আগে দেখিয়েছি শ্যামনগর রোডটা দুরন্ত খারাপ, কোনোভাবেই গাড়ি চালানো যাচ্ছিল না। এখন রয়েছি বোয়ালঘাটা রোডে। এই রাস্তাটা মাঝে মাঝে ভালোই গাড্ডা আছে, তো সেই গাড্ডা পার করে করেই আমাকে যেতে হচ্ছে। আর যেহেতু আপনারা সবাই জানেন যে আমি চোখে খুবই কম দেখি, 90% দেখতে পাই না, 10% দেখতে পাই, সেই জন্য গাড়ি আমি খুব সাবধানে এবং ধরে ধরে চালাই। আর কবে মরবো কবে বাঁচবো সেটা তো আর বলা যাবে না। সেই জন্য জীবনের যে ইচ্ছা, শখ, আহ্লাদ বা জীবনের যা
কর্ম, সেগুলো সমস্ত কিছু সম্পূর্ণ করার ইচ্ছা সবারই থাকে, আমারও রয়েছে। সেই জন্য সেই রকম আজকে একটা ইচ্ছা এবং দায়িত্ব মনে করেই সেই বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এবং তার যে আমানত আমার কাছে আছে 200 টাকা, টাকাটা সত্যি খুবই নগণ্য, টাকাটা কোনো ম্যাটারই করে না। তো এটা হচ্ছে একটা ইস্যু যে টাকাটা আমাকে ফেরত দিতে হবে, যেহেতু আমানত সে আমাকে দিয়েছিল। আর তাকে আমি একবার গেছিলাম, সে যেখানে কাজ করতো তার সঙ্গে আমার দেখা হয়নি। তো তার বাড়ি একবার সন্ধান নেওয়া যাক, যদি আমি এই 200 টাকাটা তাকে ফেরত দিতে পারি তাহলে সত্যি খুবই নিজের উপরে কৃতজ্ঞতা বোধ আমার আসবে। আর রাস্তাটায় তেমন গাড়ি ঘোড়া নেই, তবুও এগিয়ে যাচ্ছি। এবারে মূলত ব্যাপার হচ্ছে তাকে খুঁজে পাবো কি না, এটা ব্যাপার। যদিও খুঁজে না পাই, মৃত্যুর সময় তো একটা কথা মনে পড়তেই পারে যে আমি কিন্তু চেষ্টা করেছিলাম বন্ধুর টাকাটা ফেরত দেওয়ার জন্য। তবে আশা করি তার সঙ্গে আমার দেখা হবে, এই আশা নিয়েই আমি বুক বেঁধে এগিয়ে যাচ্ছি তার বাড়ির দিকে বা তার গ্রামের দিকে। তার বাড়ি আমি চিনি না। এখন রয়েছি এই বোয়ালঘাটার পাশেই। এই রোডটা ওই স্বরূপনগরের ভিতর দিয়ে গিয়ে সোজা বোয়ালঘাটা বিদ্যাধরী নদীর যে ব্রিজটা হয়েছে ওই ব্রিজের কাছে ওঠে। তো চলো এখন আমরা সেদিকে এগিয়ে যাই, আর সেই পুরানো বন্ধুটাকে খোঁজার চেষ্টা করি। যদি পাই সত্যি খুবই কৃতজ্ঞ হব উপরওয়ালার কাছে যে তিনি আমার মনের ইচ্ছাটা পূরণ করেছেন। তো চলো, রৌদ্র খুব বেশি, রৌদ্র চোটে মুখ টুক সব জ্বালা করছে, তবুও যেতে হবে। আর এদিকের যে দৃশ্য সত্যি খুবই খুবই মনোরম। আমার এই বাঁ সাইডে যত জায়গা দেখতে পাচ্ছেন সব খালি মাঠ পড়ে আছে, আর এখানে প্রচুর ভাটা আছে। আর আমার বাঁ সাইড দিয়ে চলে গেছে বিদ্যাধরী নদী, যে নদীটা হাড়োয়া মাজারের পাশ দিয়ে গেছে, সেই নদীটাই। সেদিকেই যাচ্ছি। এদিকে বেশি বাড়িঘর নেই, খালি খালি জায়গা। তো চলো আগে গিয়ে কিন্তু আবার কানেক্ট করব। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছি, সোজা গেলে কোথায় যায় জানি না, তবে এই বাঁ সাইড যেটা দেখছি, এই বাঁ সাইডে গেলেই সামনে বোয়ালঘাটা মজলিশপুর ব্রিজ, সেই ব্রিজের দিকেই এগোচ্ছি। কিন্তু এখানকার রাস্তাঘাট একটু ভালো হলেই সুন্দর হয়। আসলে উত্তর 24 পরগনার রাস্তাঘাট ভালো, কিন্তু আমি যে জায়গা দিয়ে এখন যাচ্ছি এই জায়গাটা না উত্তর 24 পরগনা না দক্ষিণ 24 পরগনা, এই দুটো 24 পরগনার মিডিল পজিশানে হওয়ার কারণে রাস্তাঘাটগুলোর এইরকম দশা হয়ে রয়েছে। সামনেই রয়েছে বিদ্যাধরী নদী দেখতে পাচ্ছি, রাস্তাটা খুবই খারাপ, কিন্তু আমাদেরকে তো যেতেই হবে। আমাদের কাজ হচ্ছে যাওয়া, ট্রেক করা বা জার্নি করা। তবে বন্ধুরা, আপনারা তো অবশ্যই বহু মানুষ ভিডিও দেখছেন, ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু করছেন না, অথবা নতুনরা সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন। এই যে দেখতে পাচ্ছ, এখন আমি বোয়ালঘাটা মজলিশপুর যে ব্রিজ, সেই ব্রিজের উপর উঠে গেছি। পাশ দিয়ে খালটা চলে গেছে। আসলে এটা এখন পুরো বুজে গেছে, দেখতে পাচ্ছ, পুরো বুজে গেছে, এরকম একটা পরিস্থিতি। আগে এই নদীটা অনেক মোটা ছিল, আমরা যখন ছোটোবেলায় এসেছি তখন এই নদীটা অনেক মোটা ছিল বা চওড়া ছিল। এখন কিন্তু সেটা আর নেই, এখন নদীটা আস্তে আস্তে বুজে যাচ্ছে। এরকম নদী যদি বোঝে তাহলে তো সত্যি অনেক বড় সমস্যা। যদি বেশি বৃষ্টি হয়, অন্য কিছু হয়, তাহলে সমস্যা হবে। আমরা চলে এসেছি এখন মজলিশপুর। এখান দিয়ে ডাইরেক্ট যে রোডটা নিয়ে নিয়েছি, এই রোডটা ডাইরেক্ট যদি আপনি চলে যেতে পারেন তাহলে আমিনপুর, দেগঙ্গা, বেলেঘাটা, বসিরহাট, বারাসাত এই দিকে কিন্তু যাওয়া যায়। এই সামনেই রয়েছে বোয়ালঘাটা বাস স্ট্যান্ড। বোয়ালঘাটা বাস স্ট্যান্ডের থেকে আপনি কলকাতাও যেতে পারবেন বা বসিরহাটেও যেতে পারবেন। সমস্ত জায়গার বাস এখান থেকে পাওয়া যায়। আর এখানকার কাছের যে রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে আমিনপুর কলতি। এখান থেকে 10-12 কিলোমিটার দূর রেলওয়ে স্টেশন। এখান দিয়ে যারা যাতায়াত করে তারা কিন্তু বাসে করেই যাতায়াত করে। আমি এখান থেকে
কিলোমিটার যাব, গিয়ে আবার আমাকে কিন্তু রাইট নিতে হবে। রাইট নিয়ে আমাকে গ্রামের ভিতর দিয়ে তেলে বাজার বলে একটা বাজার রয়েছে, সেখানে আমার বন্ধুর বাড়ি সম্ভবত, তো সেদিকে যাব। তো চলো, এখন রয়েছি বোয়ালঘাটা আমিনপুর রোড। এই সোজা গেলে বোয়ালঘাটা আমিনপুর চলে যাবে। আমরা কিন্তু এই রাইডে নেব। এখান দিয়ে প্রায় 4-5 কিলোমিটার রাস্তা, যে রাস্তাটা গেলে আমরা তেলে বাজার। বাবু, এটা তেলে বাজার যাচ্ছে তো? হ্যাঁ, এই রাস্তাটাও খুব ভালো নয়। আমি 1 বছর আগে এই রাস্তায় কিছু দূর গেছিলাম, তখন কিন্তু রাস্তাটা ভালোই ছিল। এখন রাস্তাটা খারাপ দেখছি। আমাদেরকে তো যেতেই হবে, গ্রামের পথ। সত্যি এখানে সামনেটা খুব সুন্দর মন্দির এবং শ্মশানঘাট দেখতে পাচ্ছি। বাচ্চারা স্কুল থেকে ফিরছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড গরম হওয়ার কারণে এখন মর্নিং স্কুল হচ্ছে, সেই জন্য বাচ্চাদের সকালবেলা স্কুলে যেতে হচ্ছে, আমাদের বাচ্চাদেরও যেতে হচ্ছে। সামনে একটা খুব সুন্দর বাড়ি, এই বাড়িটা আগেরবারও দেখে গেছি, সত্যি খুব ভালো লাগে এই বাড়িটা। তো দেখতে পাচ্ছ বাড়িটা খুব সুন্দর। এখন চলো, এখন রয়েছি উত্তর 24 পরগনা চোলপুর বলে একটা জায়গাটা সত্যি খুবই মনোরম। চারিদিকে জলকর দেখতে পাচ্ছি, আর এদিকে একটা অনেক বড় বিল, আর তার পাশ দিয়েই চলে গেছে সেই বিখ্যাত বিদ্যাধরী নদী। এই সোজা গেলেই সম্ভবত তেলে বাজার। আমি এই সোজা যাব। জায়গাটা এত সুন্দর লাগছে, এই জন্য ভিডিও করতে বাধ্য হচ্ছি। আমি কোথায় করব না আর কোথায় করব, শুধু এইটা মনে হচ্ছে। যত দূর বিস্তৃত চোখ যাচ্ছে শুধু সুন্দর লাগছে। রাস্তাটা দেখুন কত সুন্দর। বিদ্যাধরী নদীর সিনারিওটা এখানটা খুব সুন্দর। সামনে একটা ছোট আইল্যান্ড আমরা দেখতে পাচ্ছি, আর এদিকে অনেক চওড়া আছে বিদ্যাধরী নদীটা, তবে একদম পানা টানা সব ভর্তি। ওপারে গাছপালাগুলো খুব ভালো লাগছে। পাহাড়ে একটা সুন্দর নারকেল গাছ আছে দেখতে পাচ্ছ, একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে, আর সামনে একটা ইটের ভাটা। তো এখানকার সিচুয়েশানটা এরকম। আর এই সাইড দিয়ে তেলে যে রোডটা গেছে, ওই রোডটা ডাইরেক্ট আমি চলে যাব। তো চলো, সুন্দরবন অঞ্চলের গ্রাম প্রকৃতি সত্যি খুবই বৈচিত্র্যময়, খুবই সুন্দর। আমার ডান সাইড দিয়ে দেখতে পাচ্ছ এদিকে বিদ্যাধরী নদী, এদিকে বিস্তীর্ণ সব ক্ষেত জমি এবং প্রচণ্ড উর্বর দেখতে পাচ্ছি। নদীর ধারে হলেও প্রচণ্ড উর্বর জমিতে সব চাষবাসও হচ্ছে। তো এই প্রথম আমি এদিকটা এলাম, সত্যি খুবই 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 ভালো লাগছে। খুবই সুন্দর এখানকার যে নেচার এনভায়রনমেন্ট। তো সত্যি গ্রাম বাংলায় যে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে পারে, যেগুলো বড় বড় পার্কেও হারিয়ে দেবে। তো এইসব দেখতে দেখতে একদম এগিয়ে যাচ্ছি। তবে এই রুটে দেখতে পাচ্ছি যে চোলপুর থেকে ডাইরেক্ট তেলে বাজার পর্যন্ত অটো চলে। এটা কিন্তু তেলে বাজার, এটা তেহট্ট বলে একটা এলাকা। এই সামনে এটা আর একটা মসজিদ আমি দেখতে পাচ্ছি, এদিকে এগোচ্ছি। তো খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট এখানে দেখতে পাচ্ছ। যত দেখছি ততই আশ্চর্য হচ্ছি, যত দেখছি ততই ভালো লাগছে। চলো, একদম মাঠের রাস্তার মধ্যে চলে এসেছি। তবে সত্যি রাস্তাঘাট এদিকে একটু ভালোই হয়েছে, তাতে মানুষের যাতায়াত। তবে হ্যাঁ, একটা জিনিস, এদিকে কিন্তু খুবই নির্জন। রাতের বেলার দিকে এই রোড দিয়ে গেলে একটু ভয়ই লাগবে। এখন ভয় লাগছে না, যেহেতু দিনের বেলা। আর আমি যেহেতু বন্ধুর খোঁজে যাচ্ছি, আমার বন্ধু যদি এত ভালো হয় তাহলে সেই এলাকার মানুষ অবশ্যই ভালো হবে, এই আশা রেখেই যাচ্ছি। আর 21 বছর পর সেই নিখোঁজ বন্ধুর সন্ধানে বা হারিয়ে যাওয়া বন্ধুর সন্ধানে আমি যাব। তো এটাই হচ্ছে
তেহট্ট অটো স্ট্যান্ড। আগে চলে যাচ্ছি, আগে গিয়ে দেখতে পাচ্ছি একটা ছোট টিকিট কাউন্টার, এখান থেকে সম্ভবত নৌকাগুলো যাবে। আমরা পুরো চলে এসেছি বিদ্যাধরী ঘাট, তেহট্ট ঘাট, আর ওপারে সম্ভবত তেলেঘাট, এই সাইডে খাড়ুবেলা ঘাট এগুলো রয়েছে। আর সেই একটা ভটভটি চলে যাচ্ছে, এখান থেকে আমরা দেখছি। তবে এখানকার এনভায়রনমেন্ট সত্যি খুবই ভালো। এখানটায় গাড়িটা রাখি, দেখি নামায় কিনা। গাড়ি পার হবে তো? হ্যাঁ, এখানকার দৃশ্য একটু আমরা চারিদিক থেকে দেখি। এখানে ঠিক 3 মাথা একটা নদীর মোহনা দেখতে পাচ্ছি। এদিক দিয়ে একটা নদী গেছে, এদিক দিয়ে একটা চলে গেছে, এদিকে চলে গেছে। তবে কোনটা কোথায় গেছে বলতে পারবো না, সেটা এলাকার লোকজনকে জিজ্ঞেস করতে হবে। তো এখানে যে 3 নদীর মোহনা যেটা দেখতে পাচ্ছ, এই যে সামনে নদীটা বেরিয়ে গেছে, এটা সোজাসুজি হাড়োয়া হয়ে কুলটি নদীতে গিয়ে থেকে গেছে। আর এদিকে আমরা সবাই জানি এই যে সাইডটা ডাইরেক্ট গিয়ে গঙ্গায় মিশে গেছে। আর এই যে জায়গাটা গেছে বেলিঘাটা হয়ে ওদিকে গিয়ে কোনো একটা নদীতে মিশেছে। তো এরকম এখানকার লোকের কাছে কথা বলে আমি সেটা পেয়েছি। তো চলো আমরা ওই ঘাটে আমাদের যেতে হবে, ওটা হচ্ছে তেলেঘাট। ওই ঘাটটাকে পার হয়ে কিন্তু আমাদের খোঁজ শুরু হবে। তো চলো, আমাদের যে ভটভটি, ওই ভটভটিটা প্রথম সম্ভবত সে ওই ঘাটটায় যাবে। ওই ঘাটটা হচ্ছে ভদা খাড়ুবেলা ঘাট, আর আমাদের এই ঘাটটার নাম হচ্ছে তেহট্ট ঘাট। আমাদের পারাপারের নৌকাটা আসছে, খুব জোরেই আসছে। যদিও এখন জোয়ার রয়েছে, দেখতে পাচ্ছি এই হাড়োয়া নদী দিয়ে জলটা আসছে, মানে জোয়ার, এদিকে জলটা ঢুকছে। তো সেজন্য এখন আমরা যাচ্ছি। এই যে নৌকাটা চলে এলো। নৌকাটা খুবই দুলছে, কারণ এখন জোয়ার রয়েছে। এবারে নৌকাটা স্টার্ট দেবে, তারপরে ওখানে চলে যাব। বাইকটা নিজেরাই ধরে তুলতে হলো, ওনারা সাপোর্ট করেছে। তো চলো ওপারে গিয়ে আবার কানেক্ট করছি। ওই হ্যান্ডেল মারলো। ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, সামনেই আমরা তেলে ঘাট দেখতে পাচ্ছি, তেলে বাজার ঘাট। চলো, গাড়ি বন্ধ করে দিল। দূর থেকে ঘাটটা দেখতে পাচ্ছি, ঘাটে একটা গেট তৈরি হচ্ছে, সেটাও দেখতে পাচ্ছি। ওপারে সম্ভবত একটা বাজার আছে, লোকমুখে শোনা। ওই বাজারে কিছু লাঞ্চ করতে হবে, তারপরে অবশ্যই যে কাজের জন্য এসেছে সেই কাজটা আমরা সম্পূর্ণ করব। তো চলো, বাবা তো পুরো থেকে গেল। 10 টাকা লাগবে, দাও একটু লাগবে, দাও তো। এই নৌকায় বাইক তোলা আর নামানো, এটাই হচ্ছে কষ্টকর, আর কিছু নয়। এই যে বন্ধু আমাদের বাইকটা তুলছে। সহজেই উঠে গেল গাড়িটা, আমরা কিন্তু এটা পারি না। ও সরি দাদা, শোনো, বলছি এটা তেলেগ্রাম তো? আচ্ছা, এখানে ছোট্টু বলে একটা ছেলে আছে, বছর 35 বয়স, আর খুবই হ্যান্ডসাম দেখতে, পরিষ্কার ছেলে। ছোট্টু বাইরে থাকে, এখানে থাকে না? কি কাজ করে? সেলাই কাজ না? সে খুবই হ্যান্ডসাম, লম্বা সম্বা। তো
ছেলেটা ছোট্টুকে বলো তো, ছোট্টু গ্রামের লম্বা চওড়া পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ছোট তাই এই লোক যেটা বলতে সেরম না, বাড়ি নি তাও বলতে পারছি না। ঠিক আছে ভাই। আরও গ্রাম আছেন আগে? তো দেখতে পেলেন আমি কিন্তু এখানে ছোট্টুর যে চেহারা সেই চেহারার বর্ণনা দিলাম, কিন্তু এখানে বলছে তেমন কোনো ছোট্টুই নেই। একটা ছোট্টু আছে, সে সেলাইয়ের কাজ করে। তো বলছে সে তো পরিষ্কার নয়, সে একটু বেটের মতো। আর আমি যাকে বলছি সে তো লম্বা সম্বা, খুবই হ্যান্ডসাম। তো এটাই আশ্চর্য ব্যাপার। তো রাস্তা ঢুকেছে, গিয়ে দেখি ইটের রাস্তা। আসসালামু আলাইকুম। বলছি বাবা, ছোট্টুদের বাড়ি কোনটা? হ্যাঁ, না অর্ডার নেই, ওর সঙ্গে একটু দরকার ছিল। কোথায় থাকে ও, বোম্বে না কলকাতা থাকে? কলকাতায় থাকে ও, অনেকদিন কোথায় গিয়ে হায়দ্রাবাদে কোথায় গিয়ে রয়েছে। তাই? ওর বাড়িটা কোথায়? ওই ওইটা? আচ্ছা, ওরা ভাই ভাই তাই তো? আর আছে গ্রামে ছোট্ট একটাই আছে না? ওর বয়স কত? 30-32 হবে নাকি? একটু পরিষ্কার করে। কালো? হালকা ময়লা মোদারে সেলাই কাজ করে ও। আগে মানি ব্যাগের কাজ করতো ও, ওই ছেলেটা। আর কি করতে পারবো, ওদের বাড়ি গেলে জিজ্ঞাসা করলে ও বলতে পারবে, আর বলতে পারবে না। ওর তো সামনে বাড়ি। ঠিক আছে, গিয়ে দেখছি। এখানে একটা বৌদিকে জিজ্ঞাসা করলাম, তিনিও বললো ওই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছি ওই বাড়িটাই নাকি ছোট্টুদের বাড়ি। তবে খুঁজে পাবো কি না সেটা একটা ব্যাপার, একটু কঠিন হবে মনে হচ্ছে। এ বাবু, ছোট্টু বাবুদের বাড়ি এটা? হ্যাঁ, ছোট্টু। চিনিস? হায়দ্রাবাদে গেছে? কবে? হ্যাঁ, অনেকদিন বাড়ি আসে না? তোদের বাড়ি কেউ নেই? আছে? কি এটা? মা আছে? কি এটা? কি আছে? কি সিম? না 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 বাবা, সিম না। ওই ছোট্টু বাবুর একটু খবর নিতে এসেছিলাম, পাই নেই। আচ্ছা, তো ওনার মাটা কেউ নেই? ও, আপনি কি ওনার ভাইয়ের বউ? ছোট্টু ভাইয়ের নম্বর পাওয়া যাবে? ও, কোনো খবর নেই? তো ছোট্টু ভাই বিয়ে টিয়ে করিনি এখনো? ও, বউ ওখানে নেই? আচ্ছা, আর ও ওখানে? ও মানে পুরো নিরুদ্দেশ? না না, মারধরের কথা বলছি না আমি, আসলে ছোট্টুর বন্ধু, ঠিক আছে? তো নম্বর পাচ্ছি না অনেকদিন ধরেই। নেই না? নিরুদ্দেশ আছে তাই তো? আমি অনেক দূর দিয়ে এসেছিলাম কলকাতা থেকে, মানে ওর একটু খোঁজ নিতে। অনেক ছোটোবেলার বন্ধু, বুঝলেন? কিন্তু ওর ফোন নাম্বার না থাকায় মোটামুটি ওর বাড়িটাই তেলে এলাকায়, সেটা ও আমাকে বলেছিল, কিন্তু এসে যে ওকে খুঁজে পাবো না, এটা খুব দুঃখের ব্যাপার, বুঝতে পারছেন? তাহলে নম্বর পাওয়া যাবে না তাই তো? আর বাড়ি আসার কোনো ঠিক ঠিকানা নেই? আচ্ছা আচ্ছা, ওই আপনার ওই দেওর আগে কি চালতা বেড়িয়ায় ব্যাগের কাজ করতো? সেলাইয়ের?
ও আচ্ছা, কোথায় ওটা? মেডিয়াবুরুজ, হাওড়া জেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাবি, আর কি বলো, ভালো থাকবেন। এখানে এসে আর এক ঝামেলা বন্ধুরা, এখানে এসে আমরা ছোট্টুকে খুঁজতে গিয়ে সে নাকি আবার কি বলবো নিরুদ্দেশ, মানে তার আর কোনো খোঁজ নেই, এরকম একটা পরিস্থিতি। এখন কি আর করার, তার বৌদির সঙ্গে তো কথা বলেছি, আপনারা শুনলেন। তাকে আর হয়তো খুঁজে পাবো না। যাই হোক, ছোট্টু তুমি যদি এই ভিডিওটা দেখো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, কারণ তুমি আমার খুবই একটা ভালো বন্ধু ছিলে। যাই হোক, পরিবারে অনেক সমস্যা হতে পারে, ঝগড়া হতে পারে, ঝামেলা হতে পারে, বিদেশে থাকতে পারো, কোনো ব্যাপার নয়। তো তোমাকে খুঁজে পেলাম না, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করেছি। তোমার আমানতটা আমার কাছে আছে, আজকে 21 বছর পর হলেও আমি চেষ্টা করেছি, তোমার সঙ্গে দেখা করতে পারিনি। আসলে তুমি সেই ছেলেটা কিনা সেটাও আমি এখনো শিওর নই, তবে হতেও পারো সেই ছেলেটা। তো কিছু বলার নেই, একটু মনে দুঃখ নিয়েই ফিরতে হচ্ছে। বন্ধুকে খুঁজতে এসে হতাশ হয়ে বাড়ি ফিরছি, ফোন নম্বরও পেলাম না, কিচ্ছু পেলাম না, ক্লু পেলাম না। আর 21 বছর পরে খুঁজলে কি আর তাকে পাওয়া যায়? কোনো দিনই পাওয়া সম্ভব নয়। তো এরকম একটা পরিস্থিতি। এখন আবার বাড়ির দিকে রওনা হচ্ছি, আবার চলে যাচ্ছি ওপারে। বন্ধুর খোঁজ পেলাম না, আমার গাড়িটা উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ওপারে গিয়ে দেখি আবার কোথায় যেতে পারি।